This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেটা বলছিলাম আপনাদের ফুল অ্যান্ড ফাইনাল চলেই গেল এ রাজ্যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। এসএসসির প্যানেল 2016 হাইকোর্টে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এদের প্রত্যেকের চাকরি বাতিল হয়েছিল, পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বাস দিয়েছিলেন যে নিশ্চিতভাবে দেশের সর্বোচ্চ আদালত থেকে অন্তত যোগ্যদের জন্য সুবিচার নিয়ে আসার জন্য তার সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু সে চেষ্টা করতে গিয়ে দেখা গেল ওএমআর শিটগুলোই খুঁজে পাওয়া গেল না, যার ভিত্তিতে পরীক্ষা হয়েছিল, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্টের পর নিয়োগ হয়েছিল, সেই ওএমআর শিটটাই খুঁজে পাওয়া গেল না। স্বাভাবিকভাবেই বুঝতে পারা গেল না কোনটা জল কোনটা দুধ, কে যোগ্য আর কে অযোগ্য। তাই যোগ্য অযোগ্য নির্বিচারে এই মুহূর্তে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হলো, গোটা প্যানেলটাই। হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে। আর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্য সরকার তার পরবর্তী রণকৌশলকে ঠিক করছে। রণকৌশল কেন বলছি, এর মধ্যে রণ আর কৌশল কোথায় আসছে বুঝতে পারবেন একটু একটু করে বলছি আপনাদেরকে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে। দীক্ষা আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষা আমার সঙ্গে যোগ দেবেন এক্ষুনি। নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠক হতে চলেছে। দীক্ষা সেই খবর আমাদেরকে জানাবেন, কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং সেই চাকরি বাতিলের পরই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। যেমনটা বলছিলাম আপনাদেরকে নবান্নে জরুরি বৈঠকের খবর নিয়ে। দীক্ষা, কি হতে চলেছে সরকারের রণকৌশল এই রায়ের পর? যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কি আর কোনো আশার জায়গা দেখছে সরকার, বা তার জন্য নতুন কোনো কৌশল ঠিক করার কথা ভাবছে? দেখো, আজকে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে তাতে 25,752 সংখ্যাটা নেহাত খুব কম নয়। বারবার কিন্তু আদালত যেটা বলেছিল যোগ্য অযোগ্যদের প্রার্থীটা আলাদা করে বাছাই করে দিতে, এবং সেখানে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সেই বাছাই পর্ব যেটা বলা হচ্ছে 5,000, কিন্তু সেই 5,000-এর ওপর ভরসা না করে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন। একমাত্র একজন, যিনি সোমা দাস, ক্যান্সার আক্রান্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হাজির হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী একটি অন্য কাজে জরুরি কাজে রয়েছেন। 3টে থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্রাত্য বসু বৈঠক করবেন। সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসবে তার মধ্যে অবশ্যই যে এই যে 25,752 জন, তাদের মধ্যে যোগ্য যারা, তাদেরকে কিভাবে বাঁচানো যায়, অবশ্যই সেটা সরকারের পক্ষ থেকে একটা কৌশল থাকবে। পাশাপাশি যেটা হচ্ছে, যেটা সব থেকে বড় কথা, যে আজ পর্যন্ত বাংলায় একসঙ্গে এত হাজার চাকরিহারা হননি, সেই সংখ্যাটা কিন্তু, এবং তাদের সঙ্গে তাদের পরিবার জড়িয়ে রয়েছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পুরো সিদ্ধান্তটাই মুখ্যমন্ত্রীর ওপরে নির্ভর করছে। তবে যেটা বলা যাচ্ছে যে সামনে যেহেতু পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, মাধ্যমিক রয়েছে, এবং স্কুলগুলোতে যারা টিচাররা যারা চাকরি গেছে তারা কিন্তু কোথাও পড়াতেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলগুলো কী করে চলবে, পরীক্ষাগুলো চলবে কী করে, সেগুলোর থেকেও বড় কথা হচ্ছে যারা চাকরি হারালেন তাদেরকে কি করবে সরকার এই মুহূর্তে। 3 মাসের মধ্যে তাদেরকে আবার বলা হয়েছে রিফ্রেশ পরীক্ষা দিতে হবে, এবং তা যদি সেখানে যদি তারা উত্তীর্ণ হন তবে তারা আবার বহাল থাকতে পারবেন। ফলে যারা 2016 চাকরি করছেন এত বছর ধরে, তারা আবার পরীক্ষায় বসবেন। যদি যারা যোগ্য, সত্যিই যারা যোগ্য, যাদের যদি চাকরি হয়, তাহলে তাদের অবস্থা আমরা ছবিতে দেখেছি, তারা হাউ করে কাঁদছেন এবং তাদের পরিবার রয়েছে। ফলে এই জায়গায় একেবারে দীক্ষা, সেই জায়গা থেকেই রাজ্য সরকার কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করে এবং সেই চেষ্টা শেষমেশ
ফলপ্রসূ হয় কিনা, সরকারের কি কৌশল হয়, আমরা জানার চেষ্টা করবো। তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নবান্ন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দীক্ষা। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। 2016 এই এসএসসি প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন অনিন্দিতা পোরে। 2016 এসএসসি প্যানেলিস্ট অনিন্দিতা আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপবাবু, সবার শেষে আপনার কাছে আসবো এর ফল আউটটা নিয়ে, কিন্তু দীপঙ্কর বাবু আপনার কাছে একটু পরে আসছে। কিন্তু সবার আগে আমি কথা বলবো অনিন্দিতা আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন সুমন বিশ্বাস, 2016 এসএসসি প্যানেলিস্ট। সুমন এবং অনিন্দিতা, প্রথম আপনাদের সাথে কথা বলবো। অনিন্দিতা, প্রথম আপনার কাছ থেকেই জানতে চাইবো, এই কথার এই খবরের প্রতিক্রিয়া হয় না, কিন্তু তবুও একজন যোগ্য চাকরি প্রার্থী হিসেবে যোগ্য অযোগ্যদের সঙ্গে আলাদা করতে না পেরে এক দলে পড়ে যাওয়া এবং এই বিরাট অনিশ্চয়তার সামনে দাঁড়ানো কর্মজীবনের এই পর্যায়ে এসে, অনিন্দিতা। এর আর প্রতিক্রিয়া কী বা বলতে পারি, সম্পূর্ণ একটা অনভিপ্রেত বিষয় এটি। কারণ সুপ্রিম কোর্টের মতো দেশের একটা সর্বোচ্চ ন্যায়ালয় থেকে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে, সেটা তো অবশ্যই হতাশাব্যঞ্জক একটি বিষয়। অনিন্দিতা, এটা কি বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টকে কেন এমন সিদ্ধান্ত নিতে হলো? মানে আপনার কাছে তার ব্যাখ্যা কিছু আছে পরিষ্কার, সেটা স্পষ্ট? না, সেরকম কিছু আপাতত বলার মতো তথ্য আমার কাছে নেই। যদি আমাদের যে সমস্ত সহকর্মীরা দিল্লিতে আছেন ওনারা ফিরুন, সবাই একটু আলোচনা হোক, তারপরে নিশ্চয়ই বিশেষ কিছু তথ্য জানতে পারা যাবে। কে কে আছেন আপনার বাড়িতে অনিন্দিতা? মানে আপনাকে তো নিশ্চয়ই একটা সংসার চালাতে হয়, সেই সংসারে কে কে আছেন? সংসারে আছেন বাবা আছেন, মা, ভাই আছে, ছোট ভাই আছে। আপনি বিবাহিত, বিয়ে করেছেন? না, সেটা করা হয়নি। আপনি তো 9 বছর ধরেই অলমোস্ট চাকরি করছিলেন নাকি অনিন্দিতা? 9 বছর নয়, আমি অ্যাকচুয়ালি 2019 সালে জয়েন করেছি, জানুয়ারি মাসে। তো সেক্ষেত্রে 6 বছর মতো হলো সম্ভবত। 6 বছর মতো হলো। আমাদের সঙ্গে থাকুন অনিন্দিতা, একটু কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। আমি সুমন আপনার কাছে আসবো। সুমন, এই যে সোজা কথায় দুধ জল আলাদা করা গেল না, যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, সুপ্রিম কোর্ট নিজেও বারবার চেষ্টা করলেন খুঁজতে যে যদি যোগ্যদের আলাদা করার কোনো উপায় পাওয়া যায়, কিন্তু কার্যত দেশের সর্বোচ্চ আদালতকেও আমরা দেখলাম চেষ্টার সর্বোচ্চ করে মাথা খুঁড়তে, কিন্তু ওএমআর শিট রহস্য আর ভেদ হলো না। এর জন্যই যে যোগ্যদের চাকরিটাও হারাতে হলো, সেটা কি আপনাদের কাছে স্পষ্ট সুমন? আমাদের কাছে আজকে তো অবশ্যই স্পষ্ট হয়েছিল গত 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন প্যানেলটা বাতিল হয়ে যায়, নিজের মেধায় পাওয়া চাকরি বাঁচানোর জন্য আমরা ছুটে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে। কিন্তু পরিতাপের বিষয়, এই যে সমস্যা, এই সমস্যার মূল যেটা রয়েছে দুর্নীতি, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারই যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা, তাদের যে মন্ত্রীরা যারা বর্তমানে জেলেও রয়েছে, সংগঠিত একটা করাপশন করে একটা স্বশাসিত সংস্থা এসএসসি, যারা কিনা এই সম্মিলিতভাবে করাপশন করে যে কিছু চাকরি বিক্রি করেছে একেবারে ঘুষের বিনিময়ে, প্যানেলের আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, ওএমআর ম্যানিপুলেশন, এই একাধিক ক্যাটাগরি, তাদের চাকরিটা বাঁচানোর জন্য, অর্থাৎ তাদেরকে যদি ধরা পড়ে ওই যে ঘুষ দিয়ে তাদের চাকরি দিয়েছে, তাহলে তো ওই যে নেতা মন্ত্রীদের গাছে বাঁধবে, সেই ভয়ে আমাদেরকেও বলি চড়িয়ে দিল, আমাদের শেষ করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের সিস্টেম, এই যে পরিবর্তনের সরকার আমাদের শেষ করে দিল। এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী সবাই বলেন 10 লক্ষ চাকরি রেডি, তিনি চাকরি দিতে পারেন না। আজকে দেখছেন বিধাননগরে কিভাবে চাকরি প্রার্থীদের মারছে। তিনি 21শে জুলাইয়ের সভামঞ্চে বলেছিলেন যে কারোর চাকরি যাবে না, সবার চাকরি চলে গেছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি সামান্য নৈতিক জ্ঞান থাকে, আমি রাজ্যের একজন হতভাগ্য শিক্ষক ছিলাম, এখন একজন হতভাগ্য নাগরিক, আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন, অবিলম্বে পদত্যাগ করুন। সুমন, আপনার কাছে আসবো আবারও। আমি আপনাদের যন্ত্রণার বিষয়টা বুঝতে পারছি, আপনাদের দাবি যেখান থেকে আসছে, আপনাদের অভিযোগ যাদের দিকে, অভিযোগের আঙুল যাদের দিকে উঠছে। অনিন্দিতা, আমি শুনলাম
আমাদের প্রতিনিধি রিপোর্টার সোমার মারফত শুনতে পেলাম, আমাকে পিসিআর বললো আমার কানে যে আপনাকে কোথাও হাসপাতালে যেতে হবে, জরুরি কাজ আছে। কে আছেন হাসপাতালে, শেয়ার করা যায় আমাদের সঙ্গে? এই ধরনের কোনো তথ্য আমি শেয়ার করেছি বলে তো আমার ঠিক মনে পড়ছে না। অনিন্দিতা এই মুহূর্তে কিছু শেয়ার করতে পারছেন না, শেয়ার করার মতো অবস্থায় নেই, আমি বুঝতে পারছি। অনিন্দিতা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার হাসপাতালে যাওয়ার প্রয়োজন, আমার ধারণা আপনার আরও কিছুটা সময় প্রয়োজন এই গোটা বিষয়টাকে মানিয়ে নেওয়ার জন্য। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি অনিন্দিতা, আমাদের সঙ্গে এর মধ্যেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সুদীপ্তবাবু, আমি আপনার কাছে আসবো আইনজীবী হিসেবে। আমি জানি না আপনি এই মুহূর্তে স্ক্রিনে অনিন্দিতাকে দেখতে পাচ্ছিলেন কিনা। এক কথায় বললে সুদীপ্তবাবু, খুব দুর্ভাগ্যজনকভাবে মাথায় হাত দিয়ে বসে পড়া মানুষ যা হন, অনিন্দিতারা এই মুহূর্তে ঠিক সেই অবস্থায় আছে, ঠিক সেভাবেই তাদেরকে দেখা যাচ্ছে অন এয়ার, অন স্ক্রিন। সামলাতে পারছেন যে কোনো শোকগ্রস্ত মানুষ যেরকম পারেন না। এই শোকের দায় কার সুদীপ্তবাবু? একজন আইনজীবী হিসেবে আপনি যদি বলেন, গোটা প্রক্রিয়াটার সঙ্গে তো ছিলেন। হিসেবে আমি যা ইচ্ছা বলতেই পারি, কিন্তু আমি আইনজীবী হিসেবে আজকে যেটা বলবো যে এর জন্য দায়ী হলো রাজ্য সরকার। এবং আমি যেটা বলছি সেটা এখন শুধু আমি বলছি না, আজকে সুপ্রিম কোর্টও বলল যে এর জন্য দায়ী রাজ্য সরকার। এদের না বাঁচিয়ে রাজ্য সরকার যেটা চেষ্টা করেছে, এই দুর্নীতিটাকে কি করে ধামাচাপা দেওয়া যায়। অনিন্দিতা ম্যাডাম বা সুমনবাবু, আমি বলছি এনারা তো যোগ্য, এদের নাম কি রাজ্য সরকার, ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্টে দিল না কেন? আজকে কেউ জানে না যে কে যোগ্য কে অযোগ্য, শুধুমাত্র এসএসসি জানবে, সেই ক্যান্ডিডেট জানবে, আর বোর্ড জানবে, রাজ্য সরকার জানবে। আজকে ক্যান্ডিডেটরা বলছে আমরা যোগ্য, সুপ্রিম কোর্ট বলছে সবাই তো যোগ্য বলছে, এসএসসি এর তালিকা কোথায় যে কারা যোগ্য? সেই তালিকা ডিভিশন বেঞ্চে দেয়নি, সুপ্রিম কোর্টে দেয়নি, বরঞ্চ সুপ্রিম কোর্ট আজকে অবজারভেশন দিয়েছে, কোনো তালিকা দেয়নি, বরঞ্চ চেষ্টা করা হয়েছে যাতে এই দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়া যায়। এতেই পরিষ্কার যে রাজ্য সরকারের উদ্দেশ্যই ছিল যে নয় অযোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে, বা পুরো প্যানেলটা বাতিল করলে আবার তাদের অনেক সুযোগ আসবে। তাদের প্রচেষ্টাটাই হলো অযোগ্যদের যাতে কোনোভাবে চাকরি বাঁচানো যায়, এবং তাই জন্যই অযোগ্যদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল এই রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্ট বলেছে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড, এবং এমনই ফ্রড যে পৃথকীকরণ করাও সম্ভব হচ্ছে না। শুধুমাত্র একটা জিনিসে বলবো যে আজকে যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, সুমনবাবু বা অনিন্দিতা ম্যাডামের মতন যারা যোগ্য তাদের তালিকাটা কিন্তু দিতে পারত। আমি সুদীপ্তবাবু আপনার কাছে আবারও ফিরবো। রাজ্যের শিক্ষা সচিব, তার বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার, তিনি এই রায় জানার পর দ্রুত বৈঠকে বসার কথা জানিয়েছেন। কি বলেছেন শিক্ষা সচিব একবার শুনে? we are sitting with our team to decide exactly কি কোর্টের অর্ডার আছে আর কি করতে হবে সেখানে। ফ্রেশ সিলেকশন প্রসেসটা আপনারা 3 মাসের মধ্যে এখন যে আছে, it is too early for me to comment, but let me sit down with the team and study the entire thing, তারপর বলবো। দায় তো রাজ্য সরকারকে দিচ্ছেন সবাই, যোগ্য চাকরি প্রার্থীরা, সুমন বাবুরা দিচ্ছেন, অনিন্দিতার কথা আপনারা শুনছিলেন, তারা দিচ্ছেন। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস আছে, এক তো আর্থিক ভয়ঙ্কর অনিশ্চয়তা, কোথাও কোথাও অসহায়তা, তার সঙ্গে ভয়ঙ্কর সামাজিক সম্মানহানি। দুধ আর জলে না আলাদা করা গেলে গ্লাসে আসলে দুধ আছে না জল আছে, সুপ্রিম কোর্ট যেভাবে আলাদা করতে পারেনি, সমাজ পারবে তো? যোগ্য শিক্ষকদের মনে, যোগ্য হয়ে এতদিন চাকরি করার পর হঠাৎ করে চাকরি হারা হওয়ার পর তাদের মনে এখন সবথেকে বড় প্রশ্ন, এই সমাজে যখন কাল বেরোবো তখন আমাদের যোগ্য না ঘুষ দিয়ে চাকরি পাওয়া হিসেবে চিহ্নিত করা হবে? সম্মানহানির কথা। সব থেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম, সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। এত কিছু, সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়, আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। আজকে একজন দৌড়বিদ
সে তার সব থেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে, তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেমভাবে কি দৌড়াতে পারবে? যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো, সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। এই সম্মানহানির যে শঙ্কা সেটা ভয়ঙ্কর। আর একবার চাকরি দিয়ে, চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাবো কিনা তার যে অসহায়তা, আশঙ্কা, সেটাও ভয়ঙ্কর। সেই তুমুল অনিশ্চয়তার সঙ্গে ঘর করতে করতে এই সামাজিক সম্মানহানির যে যন্ত্রণা, সেটাও তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এখান থেকেই আমার প্রশ্ন সুমনবাবু আপনার কাছে। দীপঙ্কর বাবু, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনি হাত নাড়াচ্ছেন, দেখতে পাচ্ছি। প্লিজ একটু সঙ্গে থাকুন, আমাদের একটু ধৈর্য ধরুন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি দীপঙ্কর বাবু, এখন আপনার কাছে আমি আসিনি, আপনি একটু ওয়েট করুন প্লিজ, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। সুমন বাবু, এখানে আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছিলেন। মাধ্যমিকের খাতা দেখা বোধহয় কমপ্লিট, স্ক্রুটিনি বোধহয় বাকি আছে। আর উচ্চ মাধ্যমিকের খাতা কি আপনাদের কাছে আছে? এই তো কাল পর্যন্ত যোগ্য শিক্ষক হিসেবে খাতা দেখছিলেন, এখন আপনাদের কাছে থাকা খাতাগুলোর কি হবে? আমার মাধ্যমিকের খাতা এসেছিল, আমি খাতা জমা দিয়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিকের খাতা আমার আসেনি। আমি ডিউটি করেছি গতকাল পর্যন্ত, যা আমার শিক্ষক হিসেবে যা ডিউটি আমি সেটা করেছি। আজকে আমি বিদ্যালয়ে যাইনি। কিন্তু পরিতাপের বিষয়, যে সম্মানের বিষয়, এক সময় মাস্টারমশাইরা ধুতি পরে বিদ্যালয়ে যেত, তাদের সম্মান ছিল। আজকের এই যে পরিবর্তনের সরকার আসার পরে, বা যে সামগ্রিকভাবে মাস্টারমশাইদের সম্পর্কে যে ধারণা সমাজের মানুষের কাছে, মূল্যায়ন খারাপ হয়েছে, আজকের আরও প্রমাণিত হয়ে গেছে। আমাদেরকে সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে একটা সংগঠিত দুর্নীতি করে আমাদের পথে বসিয়ে দিল, আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিল। তো সুতরাং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। আসুন একটা গেরিলা আন্দোলনের জন্ম দিই। বাংলার শিক্ষকদের এভাবে লাঞ্ছনা, এভাবে অমর্যাদা পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজ্যে, কোনো রাষ্ট্রে হয়েছে কিনা আমার জানা নেই। সুতরাং আপনারা আমাদের পাশে থাকুন। আমরা এই লড়াইটা লড়ব। এই চাকরিটা অনেক কষ্টে পেয়েছি। সুতরাং কোনো রকম রাজনীতি নয়, সবাই ঐক্যবদ্ধভাবে আসুন, আমরা এই লড়াইটা লড়ি, আমাদের পাশে থাকুন। এবং রাজ্য সরকারকে আমি বলতে চাই, আমি জাস্ট 10 সেকেন্ড, মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছি মিটিং করতে বসেছেন, তিনি এখন মনে পড়েছে, আমি 7 তারিখ গত 7ই ফেব্রুয়ারি এসএসসির চেয়ারম্যানের সাথে দেখা করেছিলাম। আমি বলেছিলাম আপনি সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যদের লিস্ট দিন। তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, চেয়ার ছেড়ে উঠে গেছেন, সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে, দেয়নি। আমাদের শেষ করে দিল। আমাদের পরিবার আছে, আমার ছোট একটা বাচ্চা আছে, আমার ঘরে অসহায় বৃদ্ধ মা আছে, এইরকম শত শত পরিবার রয়েছে, কোথায় যাবে? এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আর মুখ্যমন্ত্রী যদি সঠিক ব্যবস্থা না করে, আমি বলছি গেরিলা আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। আমি আগেই বলেছিলাম বাংলার ঘরে ঘরে বিপ্লবীর জন্ম নেবে, এবং সেই ক্ষুদিরামের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আমার এই চাকরি অনেক কষ্টের, তা ফিরে পাওয়ার জন্য জীবনের সমস্ত শক্তি দিয়ে আমাদের সঙ্গে থাকুন সুমন বাবু। সুদীপ্ত বাবু কান্নায় কখনো ভেঙে পড়ছেন, কখনো প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ছেন, স্বাভাবিক, আমার কাছে এগুলো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে একটা সরকারি ব্যবস্থার কাছে, ইনস্টিটিউশন, এসএসসি তো মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর উপর ডিপেন্ডেন্ট নয়, কোনোদিন ছিলও নয়। কে মুখ্যমন্ত্রী হলেন, কারা ক্ষমতায় এলো, কারা গেল, আর ফিরলো কিনা, এগুলো তো এসএসসির বিচার্য বিষয় নয়। একটা ইনস্টিটিউশন কিভাবে এতটা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে গেল? সুদীপ্ত বাবু, যেহেতু মামলাটার সঙ্গে আপনারা যুক্ত ছিলেন, তাই বারবার এটা জানতে চাইছি, বুঝতে চাইছি, সাধারণ মানুষ বুঝতে চাইছে কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না? সুদীপ্ত বাবু, এসএসসির মতো একটা প্রতিষ্ঠান, তার তো তৃণমূল হয় না, তার তো সিপিএম বিজেপি হয় না, সেটা কেন পারল না এটা প্রমাণ দিতে? দেখুন, শুধু এসএসসি না, রাজ্য সরকারেরও কোনো সিপিএম বিজেপি তৃণমূল হয় না। রাজ্য সরকার সবার মুখ্যমন্ত্রী, সবার, শুধু তৃণমূলের উনি মুখ্যমন্ত্রী নন, উনি সবার মুখ্যমন্ত্রী। সেরকমই এসএসসি একটা অটোনোমাস বডি, স্বশাসিত একটা সংস্থা। নিয়ম অনুযায়ী
এই রিক্রুটমেন্টের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপের কোনো স্কোপই নেই। কিন্তু আপনাদের মনে থাকবে 2019 সালে ঠিক লোকসভা ইলেকশনের আগে এসে কিছু আন্দোলন হচ্ছিল যে চাকরিতে গড়মিল হয়েছে, সেখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আমি পার্থকে বলে দিয়েছি একটি কমিটি গঠন হবে, উনি সব দেখে যাবেন। উনি কোন এখতিয়ারে এটা বলছেন? সেই যে কমিটি গঠন হলো সেই কমিটি বেআইনি, এবং সেই কমিটি যত রাজ্যের এই বেআইনি নিয়োগ দিল। তার আগে থেকে 2016 সালে অদ্ভুতভাবে ওয়েমার্টটাকে ডিস্ট্রয় করে রাগ করে দিল, এবং তার যে একটা প্রতিলিপি রাখার কথা সে প্রতিলিপি রেখে সেটা ডিস্ট্রয় করে দিল। কিসের স্বার্থে? স্বার্থটা হলো রাজ্য সরকার এসএসসিকে বলেছিল যে আপনারা কিচ্ছু করবেন না, আমরা যেরমভাবে আপনাদের পুতুলের মতো নাচাবো আপনারা সেরকম নাচবেন। কারণ এই 2016 কেন 2011 থেকে এই সরকারের একটাই নীতি, টাকা দিন চাকরি নিন, এর বাইরে কোনো নীতি নেই। এরম সুমনবাবুদের মতন কিছু লোক সঠিক বলেছেন, সিংহের মুখের থেকে একদম মাংস কেড়ে নেওয়া এই পরিস্থিতিতে ওনারা যোগ্যরা চাকরি পেয়েছে। কিন্তু প্রশ্নটা হলো আজকে সুমনবাবু নিজেকে যোগ্য বলছেন, যে অযোগ্য সেও বলছেন। তাই জন্যই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আমরা বলেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে নাম দিক যে কোন 15,000 বা কোন 10,000 লোক যোগ্যভাবে চাকরি পেয়েছে। তার পরিবর্তে চেয়ারম্যান, কমিশন, বোর্ড কেউ দিতে পারেনি। এক এক সময় এক এক রকম তালিকা দিয়ে বলেছে এরা অযোগ্য। কিন্তু যোগ্য কারা? আমি দেখলাম একটি সংবাদপত্রে কমিশনের চেয়ারম্যান বলেছেন যে কে যোগ্য আমার পক্ষে বাছাই করা সম্ভব না। কেন বাছাই করা সম্ভব না? আপনি তো রেকমেন্ডেশন দিয়েছেন, আপনি বলুন যে একে আমি স্বচ্ছভাবে রেকমেন্ডেশন দিয়েছি। বলেনি, তার কারণ হলো তারা বলতে চায়নি, কারণ তারা চেয়েছে অযোগ্যদের চাকরি বাঁচুক, যোগ্যদের নিয়ে এরা ভাবেইনি। বেশ, সুদীপ্ত আমার সঙ্গে থাকুন। শাহানি নাজমিন 2016 এসএসসি প্যানেলের আরেকজন প্যানেলিস্ট আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শাহানি, আপনাকে স্বাগত। কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার কাছে দ্রুত আসছি। আমি প্রদীপবাবু আপনার কাছে যাব, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। প্রদীপবাবু, আপনার কাছ থেকে বুঝতে চাইব দুটো কথা, কিন্তু আপনাকে প্রশ্ন করার আগে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের একটি বক্তব্য শোনাব। আপনাদের কিছুক্ষণ আগে বলেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা এই শিক্ষকদের কাছে ছিল, যাদের চাকরি আজ সকালে সুপ্রিম কোর্টের একটি রায় নট হয়ে গেল, তাদের কাছে থাকা খাতা, পরীক্ষার ফল, এগুলোর কি হবে? কি বলছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি? খাতা দেখা তো শেষ হওয়ার প্রশ্নই উঠছে না, কারণ খাতা দেখা প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছে, আমাদের পরীক্ষা তো 3 তারিখ শুরু হয়েছে 3 মার্চ এবং শেষ হয়েছে 18 মার্চ। তো 3 মার্চ যেগুলো হয়েছে বা 5 মার্চ যেটা হয়েছে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার সব খাতাই প্রায় সবার কাছে পৌঁছেও গেছে এবং ইভ্যালুয়েশনও অনেকটাই কমপ্লিট। হ্যাঁ, প্রায় 70-80% সেই বাংলা বা ইংরেজির নম্বর জমা পড়ে গেছে। কিন্তু বাকি যেগুলো লাস্টের দিকে হয়েছে, মানে যেটা 18 তারিখ হয়েছে বা 17 তারিখ যেগুলো হয়েছে, সেগুলো ডিস্ট্রিবিউশন ফুললি কমপ্লিট হয়েছে মার্চের শেষের দিকে এসে। ফলে সেগুলো সব এক্সামিনারদের কাছে পৌঁছেছে। এবার তাদের মধ্যে যারা যদি এরকম কেউ থাকেন, তারা অবভিয়াসলি সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। চিরঞ্জীব বাবু, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একজন শিক্ষক হওয়া সত্ত্বেও কিছু সমস্যা দেখছেন। প্রদীপবাবু, সরাসরি আপনাকে প্রশ্ন করছি, যারা বসে আছেন তারাও নিশ্চিতভাবে কথার অর্থ বুঝতে পারবেন। আমি কাউকে ছোট করার জন্য প্রশ্ন করছি না, কিন্তু প্রদীপবাবু, 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে, যাদের মধ্যে বেশ কয়েক হাজার না কয়েকশো, আমি জানি না, শিক্ষা সংসদ জানে, তারা খাতা দেখেছেন। কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পর কোনো ছাত্র যদি নিজের রেজাল্টটা নিয়ে আদালতের দরজায় খটখট করে বলে ধর্মাবতার আমার খাতাটা কোনো যোগ্য না অযোগ্য শিক্ষক দেখেছিলেন, আমি তার উত্তর চাই। কত বড় সংকটের সামনে পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, প্রদীপবাবু? না, রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো সংকটের মধ্যেই রয়েছে। এবং আপনি যদি এই কথাটা বলেন, তাহলে 2019-এর প্যানেলে যারা যারা গত 6-7 বছর ধরে খাতা দেখেছেন এবং ছাত্ররা রেজাল্ট পেয়েছে, সেই প্রত্যেকটি ছাত্রও আজকে এই প্রশ্ন করতে পারে। আসল যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থার এই যে এতটা মানে কি বলবো রাজনীতিকরণ, এবং রাজনীতিকরণের সঙ্গে দুর্নীতি, এই দুটো মিশিয়ে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। সব থেকে বড় কথা, এসএসসি একটা মানে যে মানে প্রতিষ্ঠান, তার চেয়ারপারসন নির্দিষ্টভাবে একটা 5 বছর ছাড়া ছাড়া বদল হয়। কিন্তু এই গত 11 বছরে আমরা বহু চেয়ারপারসন দেখলাম, আসলেন গেলেন, কোনো স্থায়িত্ব নেই। এই যে কোনো স্থায়িত্ব নেই, তার ফলে বোঝাই যাচ্ছে যে সরকার এমন কাউকে পেলেন না যে প্রত্যেকবার এই দুর্নীতিগ্রস্ত কাজটা করে যাবে। তাদেরকে নতুন নতুন লোক খুঁজতে হলো চেয়ারপারসন হিসাবে। আজকে সব থেকে
আমার খারাপ লাগছে এটা ভেবে যে যারা সত্যি যোগ্য এবং আজকে চাকরিটা হারিয়ে ফেললেন, তাদের আজকে রাজ্য সরকার কি মানে কিভাবে ফেস করবে রাজ্য সরকার তাদের? এক্স্যাক্টলি, সেটা গোটা বাংলার প্রশ্ন, এই যোগ্য শিক্ষকদের প্রশ্ন। এ রাজ্যের হাজার হাজার স্কুলে কোথাও একজন শিক্ষক নিয়ে ক্লাস করা, কোথাও দুজন শিক্ষক নিয়ে ক্লাস করা, এমন হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের অভিভাবকদের প্রশ্ন। এক চূড়ান্ত সংকটের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং একই সঙ্গে রাজ্যের 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ। আমার সঙ্গে আরেকজন এসএসসির প্যানেলিস্ট রয়েছেন, 2016 প্যানেলের প্যানেলিস্ট শাহানা নাজনীন। আমি কথা বলবো শাহানার সঙ্গে। শাহানা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, কিছুক্ষণ আগে সুমনবাবু বলছিলেন এই যোগ্য অযোগ্য আলাদা করতে না পারার ফল যেভাবে তারা ভুগছেন। শাহানা, আপনার বাড়িতে কে কে আছেন? আপনার এই চাকরিটার উপর ডিপেন্ডেন্ট, মানে ভরসা করছিলেন, এই চাকরিটার উপর নির্ভর করছিলেন কতজন বাড়িতে? আমার বাড়িতে বয়স্ক বাবা মা, আমার ঠাকুমা আছেন, দাদা বৌদি, ভাইপো ভাইজি, টোটাল আমরা আছি, এরা সবাই। কি করবেন এরপরে কিছু ভেবেছেন এখনো পর্যন্ত শাহানা? আমরা বুঝে উঠতে পারছি না যে সুপ্রিম কোর্টে এরকম একটা রায় কি করে হতে পারে। মানে পৃথিবীর কোনো সংবিধানে কি এরকমটা বলা আছে যে শুধুমাত্র সন্দেহের বশে কাউকে শাস্তি দেওয়া যায়, বা যাদের এগেনস্টে কোনো রকমের অ্যালিগেশন নেই, এখনও প্রুফ হয়নি, কারো যাদের এগেনস্টে কোনো রকম অ্যালিগেশন প্রুফ হয়নি, তাদেরকে কিসের বেসিসে, কি কোন লজিকে তাদেরকে এত বড় একটা শাস্তি দেওয়া যেতে পারে, এটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এখনও। যে সংবিধান, আমাদের ভারতীয় সংবিধান কি এতটাই দুর্বল, এতটাই অকেজো হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে যে তার মানে সঠিক রায় আমরা পাচ্ছি না। আমরা তো কোনো অন্যায় করিনি, অন্যায় প্রমাণ করুক, আমরা নিজেরা চাকরি ছেড়ে দিয়ে চলে আসব। প্রমাণ তো মানে কোনো রকম অন্যায় করিনি আমরা। সেখানে অলরেডি একরকম সেগ্রিগেশন তো হয়েই আছে, যে যারা দুর্নীতি করেছে তারা আইডেন্টিফাইড, যারা তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং বাকিদের টাকা ফেরত দিতে হবে না। তাহলে এক প্রকারের সেগ্রিগেশন তো হয়েই আছে। তারপরে যদি প্রয়োজন হয়, যতবার খুশি, যত দিন ধরে খুশি, যত রকম তদন্তকারী সংস্থা আছে সবাইকে দিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশন করা হোক। সেখানে যদি প্রুফ হয় তখন আমরা শাস্তি মাথা পেতে নেব। কিন্তু কোনো অন্যায় তো আমাদের ধরা পড়েনি, কোনো অন্যায় আমরা করিনি। সততার সাথে আমরা চাকরি পেয়েছি, 6 বছর ধরে চাকরি করছি সম্মানের সাথে। হঠাৎ করে এসে আমাদের চাকরি নিয়ে নেওয়া হলো। আমাদের দাবি যে আমাদের অন্যায়টা জানিয়ে দেওয়া হোক। যারা অন্যায় করলো, যারা মেন কালপ্রিট, যারা দুর্নীতি করলো, যেটা অলরেডি প্রুফ হয়ে গেছে, তো তাদের কোনো শাস্তি নেই। আমরা অলরেডি একবার হাইকোর্টের দ্বারা ভিক্টিমাইজড হয়েছি, আমরা ভিকটিম। পুনরায় সুপ্রিম কোর্টের কাছে একটা আশা নিয়ে গেছিলাম যে নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু সেখানেও দেখছি আমাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো। সেখানেও কিসের ভিত্তিতে আমাদের চাকরিটা নেওয়া হলো? একটা তো আমাদের অভিযোগটা তো দেখাবে না যে এই কারণে আমাদের চাকরিটা, শুধুমাত্র 2016 লিস্টে আমরা ছিলাম, এটা তো আমাদের অন্যায় হতে পারে না। আমাদেরকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা তো তেমনভাবেই পরীক্ষায় অ্যাপিয়ার করা, ইন্টারভিউ, বিভিন্ন যে আমাদের পিভিআরগুলো হয়েছে, পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল ভেরিফিকেশান, বহুবার আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে। আমরা ততবার করেছি, যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা তো সেভাবে সবটা পালন করে গেছি। তারপরে আমরা এই চাকরি পেয়েছি। একটা প্রশ্ন, আপনারা কি এটা জানেন শাহানা, আপনি যে কথাটা বলছেন এক অত্যন্ত ন্যায্য কথা, সারা বাংলার মানুষ যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে, আপনাদের সঙ্গে যারা অযোগ্যতার দ্বারা ঘুষ দিয়ে চাকরি পাননি তাদের সঙ্গে সম্পূর্ণভাবে আছেন, কিন্তু আপনি কি এটা জানেন বা আপনার কাছে কি খবরটা এসছে শাহানা, যে আপনাদের এই যে প্যানেলটা, এই প্যানেলে কে যোগ্য আর কে অযোগ্য, এই যাদের কথা আপনি বললেন চিহ্নিত করা গিয়েছে, এরা ঘুষ দিয়েছে চিহ্নিত করা গিয়েছে, বাকিরা ঘুষ দেননি, এটা ঘুষ দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এটাকে একদম স্পষ্ট করে আপনি বলছিলেন না কিছুক্ষণ আগে, প্রুফ হিসেবে যেটা সব থেকে বেশি আদালতের কাছে গ্রাহ্য হতে পারতো আপনাদের ওই পরীক্ষা দেওয়ার ওএমআর শিটগুলো, সেই ওএমআর শিটগুলো আদালতে স্কুল সার্ভিস কমিশন আজ পর্যন্ত দিতে পারলো না। এমনকি এটাও বলতে পারলো না, ঠিক আছে ওএমআর শিট দিতে পারছি না, কিন্তু আমি জানি এই 12,000, 15,000, 10,000, 8,000 মানুষ যোগ্য। আপনি দায়ী কাকে করবেন শাহানা? দেখুন, আমাদের যে নিয়োগ অথরিটি বা রাজ্য সরকারের আরও বেশি সক্রিয় হওয়া এখানে উচিত ছিল। ওরা যদি ঠিকঠাকভাবে সেগ্রিগেশনটা করে দিত, যদি জোর দিয়ে বলতো যে হ্যাঁ এরা যোগ্য, এদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, এরা কাউকে কোনো রকম ইল্লিগাল কিছু করেনি,
তারা বললে হয়তো বলতে পারতো, কেন বলেননি আমি জানি না, সেটা তাদের ব্যাপার, কেন তারা বলেননি। আমাদেরকে চাইলে হয়তো বাঁচাতে পারতেন। অলরেডি যে সিবিআই যে ডেটাটা দিয়েছেন সেটা তো মান্যতা পাওয়া উচিত ছিল, মানে সিবিআই তো সমস্তটাই ইনভেস্টিগেশন করেছিলেন, তাহলে সেই ডেটাটাকেই বা কেন প্রাধান্য দেওয়া হলো না? যাদের এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি, পেলে অবশ্যই বরখাস্ত করে দিত আমাদের, কিন্তু পায়নি তো। তাহলে কোনো রকম যদি অভিযোগ না পাওয়া যায় তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া যায়? এটা হচ্ছে আমার সবথেকে প্রধান প্রশ্ন। ঠিক, আমি শাহানার প্রশ্নটা নিয়ে সুদীপ্ত আপনার কাছে আসবো। সুদীপ্ত, এই প্রশ্নটার পরে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে, কিন্তু আপাতত আমি এই প্রশ্নটার উত্তর জানতে চাই। যার ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত এক অংশের যারা চিহ্নিত ইতিমধ্যেই তারা দুর্নীতি করেছেন তাদেরকে বেতন, সবেতন, সুদ সহ তাদের বেতন ফেরত দিতে বললেন, চাকরি থেকে তো তারা খারিজ হলেনি, তাদের সঙ্গে যোগ্যদের আলাদা করলেন এইভাবে যে তারা আরও 3 মাস অন্য কোথাও চাকরি করার সুযোগ পাবেন, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, ইত্যাদি ইত্যাদি, এবং বেতন তো ফেরত দিতে হবেই না। তাহলে এইটুকু আলাদা যদি করা যায়, সেগ্রিগেট যদি করা যায়, তাহলে যোগ্যদের চাকরিটা বজায় রাখা গেল। এটা কেন করা গেল না, এটা একটু বুঝি বলবেন? দেখুন, একটা বিষয় আপনাকে বলতে হবে যে একটা সিলেকশন নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়, আজকে সুপ্রিম কোর্ট বলেছে এই নিয়োগ প্রক্রিয়াটা, প্রথম লাইনটাই ছিল এই নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ অবধি পুরোটাই দুর্নীতি, পুরোটাই বেনিয়ম হয়েছে। এই জন্যই প্রথম কারণ যে যদিও আপাতত সিবিআই যে রিপোর্ট দিয়েছে, সিবিআই বলেছে আপাতত এরা প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে, প্যানেল মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে, বা ওয়েমারের ভুল ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু রাজ্য সরকার বা এসএসসি সুপ্রিম কোর্টে এটা দেয়নি যে এর বাইরেও যে আরো কোনো দুর্নীতি আছে সেইটা সঠিকভাবে কিন্তু দেয়নি। বরঞ্চ যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যেটা আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার দেবে একটা তালিকা যে এরা যোগ্য, এরা কোনো অযোগ্য করেনি, সেই তালিকা দেয়নি, বরঞ্চ এই দুর্নীতিকে ধামাচাপা দিতে গেছে। আর আমাদের সুপ্রিম কোর্টেরই অন্য মামলা এরকম রায় আছে, যদি একটা নিয়োগ প্রক্রিয়ার ইনসেপশনটাই দুর্নীতি দিয়ে শুরু হয়, যেরকম টেন্ডার প্রসেসটাই দুর্নীতি দিয়ে শুরু, এই নিয়োগ প্রক্রিয়ার কে ওয়েমার দেখবে সেটাই মানে পুরো দুর্নীতিগ্রস্ত, সেই ক্ষেত্রে কে যোগ্য কে অযোগ্য যদি সেগ্রিগেট করা না যায়, যদি সেটা সম্ভব না হয়, তখন পুরোটাই বাতিল করতে হবে, যেটা সিবিআই দিয়েছে। ওনাদের আপনার কাছে আমার শেষ প্রশ্ন সুদীপ্ত, এখান থেকে যদি তাই হয় তাহলে এই গোটা দুর্নীতিটা যারা পরিচালনা করলেন তাদের কি শাস্তি হবে? তাদের শাস্তির কোনো উপায় আছে? তাদের শাস্তির জন্য নতুন করে মামলা করলে তাদের শাস্তি হবে এমন নিশ্চয়তা আছে? হ্যাঁ, শুনুন দুটো জিনিস, তাদের শাস্তি একটা তো ক্রিমিনাল কোর্টে যেটা চলছে সেটা, দ্বিতীয় তাদের কি শাস্তি হবে সেই সংক্রান্ত শুনানি আগামীকাল আছে সুপ্রিম কোর্টে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ সুদীপ্তকে মামলার কাছে যেতে হবে, আমি সুদীপ্ত আপনাকে অব্যাহতি দিচ্ছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আমি দীপঙ্কর বাবু আপনার কাছে আসবো। দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে আমি জানি রাজনৈতিক বিরোধিতার কারণবশত এবং স্বাভাবিক কারণে আজকে মামলার রায় যেমন হয়েছে, আপনি নিশ্চিতভাবে এটা বলবেনই, দীপঙ্কর বাবু সমালোচনা করবেনই রাজ্য সরকারের। সবাই রাজ্য সরকারের ত্রুটি দেখছেন, এক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে, তার পরিচালনার ক্ষেত্রে সব ঠিক, সব মানলাম, কিন্তু দীপঙ্কর বাবু আপনারাও একটা দায়িত্ব নিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন ওয়েবসাইট তৈরি করা, তাদের আবেদনপত্র নেওয়া, তাদের হয়ে মামলা লড়া। মনে পড়ছে দীপঙ্কর বাবু, গত বছর আপনারা হাইকোর্টের মামলার রায় বেরোনোর পর দায়িত্ব নিয়েছিলেন। এই 1 বছর ধরে যারা রাজ্যের প্রধান বিরোধী দল, যারা শাসক দল হতে চায়, তারা সেই জায়গা থেকে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আপনারা কি করলেন? দেখুন, এই বাংলার বুকে আজকে যে তৃণমূলের সর্বগ্রাসী একটা দুর্নীতির ব্যাপার, আপাদমস্তক দুর্নীতি, আমাদের সকলের, আমি সবার আগে সমবেদনা জানাই, দুঃখ প্রকাশ করি রাজ্য বিজেপি তাদের কাছে সমবেদনা জানাই যারা যোগ্য ছিল, যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, যাদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, যারা কোনো অবৈধ অন্যায় কেউ প্রশ্রয় দেননি, তাদের প্রতি আমাদের সমবেদনা প্রথম থেকে ছিল। আমরা ওয়েবসাইট খুলেছিলাম, কিন্তু সেখানে আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটা যথেষ্ট নয়। সেখানে অনেকেই গেছেন, অনেকে যাননি। এবার তাহলে যারা গেছেন তাদের জন্য যদি করা হয়, আর যারা যোগ্য তাদের মধ্যে বাদ দেবেন, সেখানে একটা ধোঁয়াশা থেকে যেত। সেই জন্য সে বিষয়ে আমরা যেভাবে এগোতে চেয়েছিলাম আমরা সেভাবে পারিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, শাহানা নাজনীন বা সুদীপ্ত বাবুরা যা বলছিলেন আমি তাদের সাথে পুরো একমত। সত্যি সত্যি তো সিবিআই বলেছে যে এরা দুর্নীতিগ্রস্ত করেছে তাদের একটা অংশ, কিন্তু
রাজ্য সরকারের যে কাজটা ছিল, আজকে যদি রাজ্য সরকার এসএসসি যদি কারা দুর্নীতি করেছে তাদের তালিকাটা দিত, এটাই তো প্রশ্ন দীপঙ্কর বাবু। আপনার নিশ্চয়ই মনে থাকবে বর্তমানে আপনাদের দলের সাংসদ তখন জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন। আমি তো দেখতে পাচ্ছি যোগ্য অযোগ্য নির্বিশেষে বিসর্জন, কিন্তু ঢাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুর্নীতির ঢাকটা যারা বাজিয়েছিল তারা কোথায়, তাদের কি হবে? আমি আপনার উত্তরেই আসছি। ঢাকি খুঁজে পাওয়া যাচ্ছে এবং ঢাকি বাংলার লোক খুঁজে পেয়েছে। এই ছাত্রছাত্রী নাজদিন থেকে শুরু করে যারা আসছে তারা ঢাকি খুঁজে পেয়েছে। তারা জানে কারা চাকরি, ওদের যোগ্যতা থাকা সত্ত্বেও, যোগ্য চাকরি পাওয়া সত্ত্বেও তার চাকরিটাকে বাতিল করতে আজকে সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে বাধ্য করলো। টাকার বিনিময়ে কারা চাকরি দিয়েছে? এই রাজ্য সরকার। টাকার বিনিময়ে কারা চাকরি দিয়েছে? এই এসএসসি। টাকার বিনিময়ে চাকরি। আমার সঙ্গে থাকুন দীপঙ্কর বাবু। বাতিল প্রায় 26,000 চাকরি এসএসসি 2016 প্যানেল। আপনারা জানেন এতক্ষণে গোটা দেশ জেনে গিয়েছে খবর। সুপ্রিম কোর্টের রায়, আসলে কলকাতা হাইকোর্টেরই রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই রায়ের কোনো এদিক ওদিক করার প্রয়োজন বোধ করলেন না। আমি আবারও চলে যাব, আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে ছবি দেখাই যে এই রায়ের ফলটা কি হচ্ছে, কিভাবে ফলছে। একটা ছবি কোচবিহারের, দেখুন। এটা কোচবিহার গার্লস স্কুলের ছবি। রায় ঘোষণার পরই বন্ধ হয়ে গেল স্কুলের গেট। চাকরি বাতিলের কান্নায় যখন একদিকে শিক্ষকরা ভেঙে পড়ছেন, বিশেষ করে যোগ্য শিক্ষকরা, কোচবিহার গার্লস স্কুলে এই 3 জন শিক্ষকের চাকরি গিয়েছে এখান থেকে, এবং তার পরপরই বন্ধ হয়ে গিয়েছে স্কুলের গেট। এই ছবিটা খুব প্রতীকী। এই রায় ঘোষণার পর কোচবিহার গার্লস স্কুলের গেট বন্ধ হয়ে যাওয়াটা কি আসলে বাংলার সার্বিক শিক্ষা ব্যবস্থার ছবি? আরও কত গেট বন্ধ হবে, কটা গেট এরপরেও খোলা থাকবে? দুর্গাপুরের ছবি দেখুন। क्यों हम लोग के साथ ऐसा हो रहा है? ये जो हमारी नौकरी ले ली गई है, ये जो हमारी नौकरी ले ली गई है, या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं। वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সিলেকশন সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না আর কি। আপনারা শুনলেন দুর্গাপুরে একটি স্কুলে 8 জন চাকরি যাওয়ার খবর, তারপরে শিক্ষিকাদের ভেঙে পড়ার ছবি। বুঝতেই পারছেন না তাদের দোষটা কোথায়। তারা সারা জীবন মাথা উঁচু করে কোনো দুর্নীতির সাহায্য না নিয়ে যোগ্য হিসেবে চাকরি পেয়েছিলেন। 2 শিক্ষিকার কথা শুনলেন আপনারা। দুর্গাপুরের এক স্কুলে 8 জনের চাকরি বাতিল। কোচবিহার গার্লসের ছবি দেখেছি, তার আগে এক স্কুলে 3 জনের চাকরি বাতিল। কিন্তু এই ছবিটা আপনাকে স্তব্ধ করে দিতে পারে। ইতিমধ্যে স্কুলটাকে স্তব্ধ করে দিয়েছে কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল। এখানে চাকরি বাতিল হয়েছে 11 জন শিক্ষকের। বেশিরভাগ চাকরিহারা শিক্ষকই অঙ্ক এবং বিজ্ঞান বিভাগে। এমনিতেই জানেন কুলতলি সুন্দরবন এলাকা, এখানে চাকরি করতে যাওয়া, শিক্ষকতা করতে যাওয়ার মানুষ মেলাটাই রীতিমতো ভার। এবং যদি বা কেউ যান, দ্রুত চেষ্টা করেন বদলি নিয়ে চলে আসার। তার কারণ অত দূরে গিয়ে পড়াবো, ওখানকার ছেলে মেয়েগুলো অঙ্ক এবং বিজ্ঞানের শিক্ষক পেয়েছিল। অনেক আশা নিয়ে যারা অঙ্ক এবং বিজ্ঞান পড়তে চায় সুন্দরবনের থেকেও, তারা 11 জন শিক্ষককে আজকে হারালো তাদের মধ্যে থেকে। না, কারোর প্রাণ যায়নি, প্রত্যেকের চাকরি গেছে। রায়ের পর খবর পেয়ে কাঁদতে কাঁদতে স্কুল ছেড়েছেন শিক্ষকরা। প্রায় 11 জন 16 সালের প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন। খুব ভালো শিক্ষক শিক্ষিকা, স্কুলকে তারা সার্ভিস দিয়ে এসছে। অধিকাংশই সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের শিক্ষক শিক্ষিকা। তাদের ওপর ভরসা করেই স্কুলে সায়েন্স চলছে। গত 3 বছর এইচএস সায়েন্স আমরা চালাচ্ছি, খুব ভালো রেজাল্টও হচ্ছে। এবং তারা 16 সালের প্যানেলের মাধ্যমিক স্তরভুক্ত শিক্ষক শিক্ষিকা হওয়া সত্ত্বেও তারা এতটাই দক্ষ যে তারা নিজেরাই
দায়িত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্সের বিজ্ঞান বিভাগটাও ওরা চালাচ্ছিল। এখন জানি না আমরা আগামী দিনে কিভাবে বিদ্যালয় চলবে, কিভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে, এ সম্পর্কে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আজকে বৃহস্পতিবার, ঠিক দুদিন পর শুক্র শনি যাবে, একটা রোববার আসবে। রোববার খবরের কাগজের বিশেষ ক্রোড়পত্রগুলোতে বিয়ের বিজ্ঞাপন থাকবে। পাত্র চাই, পাত্রী চাই। পাত্র কি করেন? সরকারি স্কুলের শিক্ষক। ঠিক এভাবেই 3 বছর আগে কৃষ্ণনগরের বাসিন্দা, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা শিবু চট্টোপাধ্যায় এমন পাত্র চাই, পাত্রী চাইয়ের বিজ্ঞাপন মারফতই হয়তো শিলিগুড়ির এক ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। জামাই সরকারি স্কুলের শিক্ষক, শিলিগুড়ির একটি স্কুলের শিক্ষকতা করেন। সেই সরকারি চাকুরে জামাইয়ের চাকরিটি আজ কলমের এক খোঁচায় চলে গেল। সুপ্রিম কোর্টের রায়, যে রায়ে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না। জামাই চাকরি হারানোর পর শ্বশুরের ভেঙে পড়ার ছবি। অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক সময় দিয়েছে, বাছাই করে দিলে চাকরি যেত না। জানি না কি হচ্ছে, মনটা খুব খারাপ। জানি না, আমি 3 বছর আগে মেয়ের বিয়ে দিয়েছি, আমি বহুত কষ্ট করেছি। আসলে রাজ্য সরকারের পরিকল্পনা ছিল অযোগ্যদের চাকরি বাঁচানো, তাই যোগ্যদের বলি দেওয়া হলো। রাজ্য সরকার কি দায়ী করছেন? স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেফতারও দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ধরে নিলাম যে 19,000 যদি জেনুইন হয়, 19,000 পরিবার, তারা এতদিন ধরে প্রায় 16 সাল থেকে আজকে 24 সাল 8-9 বছর চাকরি করার পরে তাদের যদি চাকরি চলে যায়, টাকা ফেরত দিতে হয়। তারা বিবাহ করে ফেলেছে, তাদের সন্তান সন্ততি হয়ে গেছে, তাদের বাবা মারা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তারা এই চাকরি রেখে ব্যাংক থেকে লোন নিয়েছে, বাড়ি করেছে, বোনের বিয়ে দিয়েছে, অনেক কাণ্ড করেছে। হ্যাঁ, এই ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি আরো একবার, দীপঙ্কর সরকার আমার সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র, আমি আপনার কাছে যাব। দীপঙ্কর বাবু, 26শে বিধানসভার ভোট, আর আজ 26,000 শিক্ষকের চাকরি গেল। ভোট বড় না এই 19,000 পরিবার, অন্তত সুপ্রিম কোর্টও যাদের মনে করেছে যে তাদের পরিবারের সদস্যটি আর যাই হোক ঘুষ দিয়ে চাকরি পাননি, সেটা আপনাদের কাছে বড়? দেখুন, আপনি এই সংখ্যাটা 19,000 বলছেন, আমি 19,000 না, যদি 19 জনেরও হতো এবং 19 জন যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষকের চাকরি যাওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু এই আমরা বারবার বলেছি, তৃণমূল কংগ্রেস একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বাংলায় এই চাকরি চুরির মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে চুরি আছে, কিন্তু এই চাকরি। দীপঙ্কর বাবু, আপনাকে একটু আমি থামাতে বাধ্য হচ্ছি।